8 জুন 1980 মান্দাইয়ের আগুন জ্বলছিল, কিন্তু সেই আগুন শুধু একটি গ্রামেই সীমাবদ্ধ ছিল না। সেদিন যে সহিংসতার সূচনা হয়েছিল তার অভিঘাত খুব দ্রুত ছড়িয়ে পড়েছিল পুরো ত্রিপুরা জুড়ে। একটি ঘটনা, একটি দিন, কিন্তু তার প্রভাব ছিল বহু বছরের জন্য। মান্দাই আর শুধু একটি গণহত্যার নাম ছিল না, এটি হয়ে উঠেছিল এক বৃহত্তর সংঘাতের সূচনা। প্রশ্নটা তখন শুধু কি ঘটেছিল তা ছিল না, প্রশ্নটা ছিল এরপর কি হবে। সহিংসতার বিস্তার, সমগ্র ত্রিপুরা জুড়ে সহিংসতার বিস্তার হয়। মান্দাইয়ের ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়ে। গ্রাম থেকে শহর, বাজার থেকে প্রশাসনিক কেন্দ্র, সব জায়গায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আন্তর্জাতিক এবং জাতীয় স্তরে বিভিন্নভাবে আলোড়ন সৃষ্টি হয়। মানুষের মধ্যে গুজব ছড়ানো শুরু হয়। কেউ বলছিল আরও আক্রমণ হবে, কেউ বলছিল প্রতিশোধ নেওয়া হবে। এই গুজবগুলি পরিস্থিতিকে আরও ছড়িয়ে তুলেছিল। বিভিন্ন এলাকায় সহিংসতা শুরু হয়, বাড়িঘরে আগুন লাগানো হয়, মানুষকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এই সহিংসতা আর কোনো একটি আঞ্চলিক ঘটনা হিসাবে সীমাবদ্ধ থাকেনি, এটা ধীরে ধীরে পুরো রাজ্য জুড়ে ছড়িয়ে পড়ে। এই সময় একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল মানুষের মনস্তত্ত্ব। ভয় খুব দ্রুত ছড়িয়ে পড়ে। যখন মানুষ নিরাপত্তাহীনতা বোধ করে তখন তারা দ্রুত প্রতিক্রিয়া দেখায়। এই প্রতিক্রিয়া অনেক সময় যুক্তির বাইরে চলে যায়। মান্দাইয়ের ঘটনার পর ঠিক সেটাই ঘটেছিল। মানুষ নিজের নিরাপত্তার জন্য আক্রমণাত্মক হয়ে উঠেছিল। এই সময় একটা প্রতিশোধের চক্র গড়ে ওঠে। সহিংসতা একপাক্ষিক থাকেনি, একটি আক্রমণের পর অন্য একটি আক্রমণ শুরু। একটি ঘটনার প্রতিক্রিয়ায় অন্য জায়গায় নতুন সহিংসতার তৈরি হয়। এইভাবে তৈরি হয় একটি চক্র, যেখানে প্রতিটি আক্রমণ পরবর্তী আক্রমণের কারণ হয়ে দাঁড়ায়। এই চক্র থামানো খুব কঠিন হয়ে পড়ে। এই সহিংসতার সবচেয়ে বড় প্রভাব পড়ে সাধারণ মানুষের উপর। হাজার হাজার মানুষ তাদের বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়। কেউ রাতের অন্ধকারে পালায়, কেউ দিনের আলোতে নিজের ঘর ছেড়ে চলে যায়। তাদের হাতে সময় ছিল না। অনেকে শুধু নিজের প্রাণ বাঁচানোর জন্য পালাচ্ছিল, দৌড়াচ্ছিল, নিরাপত্তার সন্ধানে ছুটছিল। অনেক পরিবার ভেঙে যায়, কেউ বাবা মা থেকে আলাদা হয়ে যায়, কেউ সন্তানকে হারিয়ে ফেলে। এই মানুষগুলি আশ্রয় নেয় ত্রাণ শিবিরে। এই শিবিরগুলির অবস্থান ছিল অত্যন্ত কঠিন। খাবারের অভাব, পানীয় জলের সমস্যা, স্বাস্থ্য ব্যবস্থার সীমাবদ্ধতা, সব কিছু মিলিয়ে জীবন ছিল অনিশ্চিত। মানুষ গাদাগাদি করে থাকছিল। অনেকে জানতো না ভবিষ্যতে কি হবে। অনেকেই বলছিল আমরা নিজেদের রাজ্যেই শরণার্থী হয়ে গেলাম। আবার অনেকেই বলল শান্তির সন্ধানে আসা আমাদের ভুল হয়েছে, যেখানে আমাদের প্রাণের হুমকি তৈরি হয়েছিল সেখান থেকে পালিয়ে এসে এখানে এসে প্রাণ বিসর্জন করি। প্রশাসনিক প্রতিক্রিয়া, এই পরিস্থিতিতে প্রশাসন সক্রিয় হয়। অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়, ত্রাণ শিবিরে খাদ্য সরবরাহ করা হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। কিন্তু এই পদক্ষেপগুলি অনেক ক্ষেত্রেই দেরিতে আসে। তবে এই ঘটনার পশ্চাতে সবচেয়ে বড় যে বিষয়টা, সেটা হচ্ছে প্রশাসনিক ব্যর্থতা। এই ঘটনার পর সবচেয়ে বড় প্রশ্ন হয় এটা, কেন আগে ব্যবস্থা নেওয়া হয়নি? উত্তেজনার লক্ষণ আগে থেকেই ছিল। লেম্বুছড়া বাজারের ঘটনা তার একটি বড় উদাহরণ। তবুও যথাযথ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়নি এবং রাজধানী আগরতলা থেকে মাত্র 25 থেকে 30 কিলোমিটার দূরে এত নৃশংস, এত বড় হত্যাকাণ্ড ঘটবে, প্রশাসন কিভাবে সেটা আটকাতে পারেনি? এই ব্যর্থতা পরিস্থিতিকে আরও খারাপ করে তোলে। এই ঘটনার পর ত্রিপুরার সমাজে বড় পরিবর্তন আসে। মানুষের মধ্যে পারস্পরিক বিশ্বাস ভেঙে পড়ে, সম্পর্কের দূরত্ব তৈরি হয়, উপজাতি বাঙালি বিভেদ তৈরি হয়। অনেক এলাকায় জনসংখ্যার বিন্যাস বদলে যায়। এই সহিংসতার প্রভাব বহু বছর ধরে থাকে, মানুষের মনে ভয় থেকে যায়। অনেক পরিবার তাদের পুরনো জীবনে আর ফিরতে পারেনি।
সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করে। উগ্রপন্থী সংগঠনগুলির অনেক সদস্য আত্মসমর্পণ করে, কিন্তু আত্মসমর্পণ করে তারা ক্ষান্ত থাকেনি। আত্মসমর্পণ করে তারা রাজনৈতিক ছত্রছায়ায় আবার নতুন করে ফন্দি তৈরি করার জন্য তৈরি হতে থাকে। সরকার উন্নয়নের দিকে জোর দেয়, ধীরে ধীরে শান্তি ফিরে আসে, কিন্তু এই শান্তি কতটা বাস্তবায়িত তা নিয়ে অনেক বড় প্রশ্ন জাগে। আর আজকের বাস্তবতা, আজকের ত্রিপুরা অনেকটাই শান্ত, কিন্তু অতীতের স্মৃতি এখনো রয়ে গেছে। এই স্মৃতিগুলি মানুষকে সতর্ক করে, কেননা এই স্মৃতি থেকে উঠে আসে ত্রিপুরার প্রকৃত বাস্তবতা। মান্দাইয়ের পর ত্রিপুরা আর আগের মতো ছিল না। একটি ঘটনা পুরো সমাজকে বদলে দিয়েছিল। তাহলে একটা জিনিস স্পষ্ট, যে মান্দাইয়ের মতো ঘটনা ত্রিপুরার বিভিন্ন জায়গায় হয়তো ভাগ করে আরও ঘটেছিল। 1980 থেকে 1990 এবং 90 থেকে 2001 বা 2005 পর্যন্ত ত্রিপুরার বিভিন্ন জায়গায় বাঙালিদের নৃশংসভাবে হত্যা করা হয়েছে। একটা মাত্র অভিযোগ, বাঙালিরা উদ্বাস্তু। একটা মাত্র অভিযোগ, বাঙালিরা বাংলাদেশি। একটা মাত্র অভিযোগ, বাঙালিরা 1947 কিংবা 1971 পরে এসছে। তাদের জন্য অবশ্যই একটা ইঙ্গিত দেওয়া দরকার। ইতিহাস কখনো ভুল তথ্য পরিবেশন করে না। ইতিহাসের পাতা খুলে দেখুন, রত্ন মাণিক্য থেকে শুরু করে বীরবিক্রম কিশোর মাণিক্য পর্যন্ত ত্রিপুরার আধুনিকীকরণে বাঙালিদের কি ভূমিকা রয়েছে। বাঙালিদের ভূমিকা যদি না থাকতো, তাহলে ত্রিপুরার রাজ পরিবার বাংলা ভাষাকে রাজভাষার স্বীকৃতি অবশ্যই দিত না। 570 বর্গমাইল এলাকা সমতল ভূমি, যেটাকে বলা হতো চাকলা রোশনাবাদ, ল্যান্ড অফ লাইট, যার 90% জনগণ ছিল বাঙালি। আর এই 90% জনগণের উদ্বৃত্ত অর্থনীতি দিয়ে এই ত্রিপুরার অর্থনীতি বেঁচে ছিল। তাহলে আমরা পরের অংশে দেখব এই ঘটনার গভীর কারণ এবং এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা নিয়েছি। আর এই ঘটনা থেকে যদি আমরা প্রকৃত শিক্ষা নিতে পারি, এখানেই হচ্ছে সার্থকতা। কারণ sometimes history repeat itself but always not repeat itself. সবাই ভালো থাকবেন, সতর্ক থাকবেন, ঐক্য বহাল রাখবেন, কেননা ঐক্যে উন্নতি, বিভেদের সর্বনাশ। সেটা 1947 হোক, 1971 হোক, আর 1980 মান্দাইয়ের ঘটনাই হোক। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।